অদ্ভুত কথা শুনবেন আমার মুখে। উনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন। বাংলাদেশ প্রধানমন্ত্রী হাসিনার অত্যন্ত কাছের মানুষ ছিলেন এই মোহাম্মদ ইউনূস। 4টে ওভারড্রাফট, টোটাল 800 কোটি টাকা বাংলাদেশ সরকার ওকে ওভারড্রাফট দেয়। 4বারে 800 কোটি টাকা। সেই 800 কোটি টাকা দিয়ে উনি গ্রামীণ ব্যাংকের মালিক হলেন। গ্রামীণ ব্যাংকের মালিক হওয়ার পরই উনি হাসিনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং উনি বিরাট বেইমানি, মানে মির্জাফর বলতে পারেন, সম্পর্ক খারাপ হয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে ওনার তো তখন গ্রামীণ ব্যাংকের মালিক হয়ে গেছেন। উনি তখন আমেরিকাতে ডেমোক্র্যাট পার্টির যে মেন ফান্ডিং কন্ট্রোল করে তার নাম হচ্ছে জর্জ সোরেস। জর্জ সোরেসের ও তখন উনি কাছে পৌঁছে গেছে এবং ওনার একটা পার্টনারও অলরেডি হয়ে গেছে। মানে ডেমোক্র্যাট পার্টির সঙ্গে ওনার সম্পর্কটা ভীষণ ভালো হয়ে গেছে আমেরিকাতে। কিভাবে? এর মেন কারিগর হচ্ছে বিল ক্লিনটন। বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটন, পরবর্তীকালে বারাক ওবামা, বর্তমানে জো বাইডেন, এদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো ডেমোক্র্যাট পার্টির। কারণ যেহেতু মাঝখানে জর্জ সোরেসের মতন আমেরিকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, তার উনি বিজনেস পার্টনার। এবং ক্লিনটন ফাউন্ডেশনে কিছুদিন আগে বাংলাদেশের ঘটনা হবার পর তদারকি সরকারের প্রধান হিসাবে আমেরিকায় বিল ক্লিনটন ওনাকে ইনভাইট করেছিলেন ক্লিনটন ফাউন্ডেশনের বক্তৃতা দেওয়ার জন্য। সেই বক্তৃতাতে উনি বলেছিলেন, মেটিকুলাসলি ডিজাইন আমি করেছি বাংলাদেশের ব্যাপারে। এই ডিজাইনটা কি? এই ডিজাইনটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট উনি দিয়েছেন, টাকা পয়সা যা লাগার উনি দিয়েছেন। বাংলাদেশের যারা 53টা সন্ত্রাসবাদী সংগঠন আছে, মুসলিম সন্ত্রাসবাদী, উগ্র সন্ত্রাসবাদী সংগঠন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জামাতে ইসলাম, তার মধ্যে হিজবুল তাহরির, তার মধ্যে হচ্ছে হেফাজতে ইসলাম। এই 3টে সংগঠন নয়, পুরো টোটাল ইন্টারনেটের রেড অ্যালার্টে রেড লিস্টের আসামি প্রায় 823 জন বাংলাদেশের জেলে আছে। তাদের প্রত্যেকটা পার্টির সঙ্গে উনি সিটিং করেন যে বাংলাদেশে এই হাসিনা সরকারকে সরাতে হবে। কারণটা কি? হঠাৎ উনি হাসিনা পর এত রেগে গেলেন কেন? ঠিক বললেন কেন? এটা একটা প্রশ্ন। তা আমার প্রশ্নটাই বলি, উনি 26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে পালিয়ে উনি মানি লন্ডারিং করেছেন আমেরিকাতে। সেই মামলাটা বাংলাদেশ হাইকোর্টে চলছে। নাম্বার 2, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের টাকা পয়সা দেননি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মামলা চলছে। উনি গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের টাকা খেয়ে গেছেন, তার মামলা বাংলাদেশ হাইকোর্টে চলছে। উনি 5% ওয়েলফেয়ার ফান্ড, উদ্যোগপতিদের বাংলাদেশে হাসিনা নিয়ম করেছে প্রত্যেক উদ্যোগপতিকে 5% যা প্রফিট করবে তার 5% উদ্যোগপতিকে বাংলাদেশ সরকারকে দিতে হবে। উনি সেই টাকা দেননি। সেই টাকা না দিয়ে উনি, ওনার উপর 81টা মামলা আছে, উনি দেশ ছেড়ে চলে যান ফ্রান্সে এবং ফ্রান্স থেকে আমেরিকায় গিয়ে ডেমোক্র্যাট পিও হয়ে এবার ডেমোক্র্যাটদের হয়ে উনি স্কিম করতে লেগে গেলেন। উনি মেটাকুলাস ডিজাইন করে উনি সন্ত্রাসবাদী সংগঠনদের সঙ্গে কথা বলে লজিস্টিক সাপোর্ট দিয়ে টাকা পয়সা দিয়ে উনি বাংলাদেশের যে আন্দোলনটা ছাত্র আন্দোলন হলো, যেটা মুক্তিযুদ্ধ পরিবারের 30% সংরক্ষণ, যেটা শেখ হাসিনা মেনে নিলেন যে 5% সংরক্ষণ, 25% সংরক্ষণ আমি কমিয়ে দিলাম, তা সত্ত্বেও আন্দোলন থামলো না। কারণ উনি প্রচুর টাকা ফিনান্স করেছেন ওই আন্দোলনে এবং ওই আন্দোলন একটা মানে বিশাল আন্দোলনের রূপ নিল। আর ওই ক্রিমিনালদের, ওই সন্ত্রাসবাদী সংগঠনের ক্রিমিনালদের ওই ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, মিক্সিং করে দেওয়া হলো। তারা গুলি চালালো এবং গুলি চালিয়ে ছাত্র, সিভিলিয়ান থেকে আরম্ভ করে আর্মি অফিসার থেকে শুরু করে প্রচুর লোক মারা গেল, প্রচুর লোক মানুষ মারা গেল। নিরীহ থানার অফিসার থেকে আরম্ভ করে সেনা অফিসার থেকে ছাত্রদের মধ্যে থেকে একবারে প্রচুর ছাত্র মারা গেল। হ্যাঁ, এবং একটা তার মানে কি আন্দোলনের একটা পরিবেশ তৈরি করা, সরকারকে ফেলে দেওয়ার প্ল্যানিংটা, তার জমিটা তৈরি করা, সেই জমিটা উনি করলেন। এটা ওনার বিরুদ্ধে প্রথম অভিযোগ। এটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কোর্টে মামলা হয়েছে। নিজুম মজুমদার তিনি মামলা করছেন বাংলাদেশের ব্যারিস্টার আওয়ামী লীগের হয়ে। এটা হচ্ছে ফার্স্ট ছক। দ্বিতীয় ছক, উনি এলেন ক্ষমতায় এলেন। ক্ষমতা আসার আগে উনি সবচেয়ে বড় ভুল করে ফেললেন। উনি ফেল করেছেন কোথায় জানেন? উনি ফেল করেছেন এই ডিজাইনের মধ্যে ওনার ছিল শেখ হাসিনাকে মেরে ফেলা। যখন শেখ হাসিনার বাড়ির দিকে বিশাল ছাত্রতার একটা যাচ্ছে, তার সঙ্গে ক্রিমিনালরা যাচ্ছে, ওই ক্রিমিনালরা মেরে ফেলবে। ছাত্ররা তো মেরে ফেলার জন্য বাড়িতে যাচ্ছে না, কিন্তু ভেতরে যে ক্রিমিনাল দোকান আছে, যারা ওই উগ্র মুসলিম সন্ত্রাসবাদীদের যে লোকজন, তারা যে মুসলিম সন্ত্রাসবাদীদের যে লোকজন, যে উগ্র, তারা
ওর মধ্যে ঢোকানো আছে, এবং তারা যে ঢোকানো আছে ওর মধ্যে তারাই তো এই ঘটনাগুলো ঘটাবে। তারা যে ঘটনাগুলো ঘটালো আপনারা জানেন পরবর্তীকালে কি হয়েছে। এবং তারপরে হাসিনা যখন ভারতবর্ষে ফিরে এলো এবং উনি ফেল করলেন, কি ফেল করলেন এটা গুরুত্বপূর্ণ কথা, ফেল করলেন হাসিনাকে মেরে ফেলার ব্যাপার ছিল, কিন্তু উনি মারতে পারলেন না। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, বাংলাদেশের প্রাইম মিনিস্টারের এলিট গ্রুপ, সিকিউরিটি এলিট গ্রুপ, তারা ভারতের সঙ্গে যোগাযোগ করে আগার সীমায় রাফাল দিয়ে শেখ মুজিবুর শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসা হলো, সেফ ভাবে নিয়ে আসা হলো। এবং উনি যে মারতে পারলেন না, আর যদি উনি পরীক্ষায় বসেন তাহলে উনি শূন্য পাবেন, কেশিদাসের রসগোল্লা পাবেন, উনি 1 নম্বরে পাবেন না। তার কারণ ওটার মেন প্ল্যানিং ছিল শেখ হাসিনাকে মারা। উনি হাসিনাকে মারতে পারলেন না, হাসিনা ইন্ডিয়াতে চলে এলেন এবং প্রধানমন্ত্রী, কারণ বাংলাদেশের তদারকি সরকারের যে সংবিধান উনি তৈরি করে গেছেন, মানে তদারকি সরকার জানে না শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন যে সংবিধান করে গেছেন সেই সংবিধানের তদারকি সরকারের কোনো কথা লেখা নেই। আর উনি হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন চুপ্পুর কাছে কোনো পদত্যাগ পত্র দেননি। উনি বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার চৌহানের কাছে উনি কোনো পদত্যাগ পত্র দেননি। এবং এই চুপ্পু, পরবর্তীকালে আমি আসবো চুপ্পু এবং শাহাবুদ্দিন কে এবং সেনাপ্রধান কে, কিন্তু দেননি। এবং তার মানে তদারকি সরকারের কোন অগণতান্ত্রিক, অসাংবিধানিক এই সরকার, এই সরকারে থাকার বিন্দুমাত্র মানে থাকতে পারে না, এটা অগণতান্ত্রিক, অসাংবিধানিক, তবুও তারা ক্ষমতায় রয়েছে। হ্যাঁ, এবং বাংলাদেশের সংবিধানে তদারকি সরকারের কথা লেখা নেই। তার মানে আমি মনে করি যে উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি ভারতে কিছুদিন বিশ্রাম নিচ্ছেন। আমি তো মেটাকুলার ডিজাইনের প্রথম পার্ট বলেছি, আমি সেকেন্ড পার্টটা বলিনি। সেকেন্ড পার্টটা হচ্ছে হাসিনা যখন ইন্ডিয়ায় ফিরে এলো, ফিরে আসার পর ওই বাংলাদেশ তদারকি সরকারের প্রধান হিসাবে উনি শপথ করে নিয়েছেন তদারকি সরকারের প্রধান। তখন বাংলাদেশ জেলে প্রায় 823 জন 53টা সন্ত্রাসবাদী সংগঠনের ইন্টারপোলের রেড লিস্টে থাকা আসামি, তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়, চুক্তি মতন ছেড়ে দেওয়া হয়। এবং তারা বাংলাদেশের সন্ত্রাস আরম্ভ করে। কি হতো, 35,000 আওয়ামী লীগ কর্মী গুম হয়ে গেছে, 4,200টা পুলিশ মারা গেছে, 400 থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু ট্যানেল ভেঙে দেওয়া হয়েছে, মেট্রো ভেঙে দেওয়া হয়েছে, পদ্মা সেতু ক্ষতি করা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্ষতি করা হয়েছে। হ্যাঁ, প্রচুর মহিলা, মানে হিন্দু মহিলা, বৌদ্ধ মহিলা এবং খ্রিস্টান মাইনরিটি যারা বাংলাদেশে, তাদেরকে রেপ করা হয়েছে, তাদেরকে যৌন নির্যাতন করা হয়েছে, তাদেরকে জোর করে ধর্মান্তকরণ করানো হয়েছে, তাদেরকে নামাজ পড়তে মানে জোর করে মানে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, এবং এগুলো করা হয়েছে, তাদের সম্পত্তি জোর করে নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের সবকিছু নাগরিক অধিকার থেকে তাদেরকে নষ্ট করে এবং তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনায় মেন ওরা হিন্দু মুক্ত বাংলাদেশ করা। আর তাছাড়া এর 100% পলিটিক্যাল ব্লাড, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লাড দুটো দেশের সরকার দিয়েছে। নাম্বার 1 পাকিস্তান, তারা আইএসআই 100% পলিটিক্যাল ব্লাড, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লাড এই ইউনুসকে দিয়েছে। এবং আর একটা দেশ, তারা সেন্ট মার্টিন দ্বীপটা নেবে বলে, এটা হচ্ছে বাইডেন প্রশাসন। সেন্ট মার্টিন দ্বীপও বলেছে আমি মরে গেলেও সেন্ট মার্টিন দ্বীপ আমি দেবো না, আমি জাতীয়তাবাদী নেত্রী, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি শেখ মুজিবুর রহমানের কন্যা, আমি সেন্ট মার্টিন দ্বীপ দেবো না, তাতে আমার জীবন চলে যায়, চলে যাবে। তা এই অঙ্গীকার উনি করেছেন, উনি সেন্ট মার্টিন দ্বীপ দেননি। এবং এই আন্দোলনটা মেইনলি এই দুটো কান্ট্রির সাপোর্টে হয়েছে এবং প্রচুর লোক মারা গেছে। হ্যাঁ, তারপর বর্ডার বন্ধ, জিনিসপত্র ইন্ডিয়া থেকে আমাদের বনগা থেকে 25 থেকে 2600 গাড়ি প্রত্যেকদিন ঢোকে। বাংলাদেশ সব জিনিসই আমাদের কলকাতা থেকে যায়, কাপড় থেকে, কেমিক্যাল থেকে, খাবার দাবার থেকে আরম্ভ করে, চাল থেকে, ভেজিটেবলস থেকে, মেডিসিন থেকে, কসমেটিক্স থেকে সব যায়। তাছাড়া হাজার হাজার প্রত্যেক দিন চিকিৎসার জন্য এপার বাংলাতে আসে, সব বন্ধ। এবং জিনিসপত্রের দাম হচ্ছে আকাশ ছোঁয়া, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে 4 গুণ 5 গুণ দাম বেড়ে গেছে সব জিনিসের। আর তার সঙ্গে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ, কারণ বাইং হাউস যারা আছে তারা সব তো দেশে পালিয়ে গেছে। দেশে পালিয়ে গেলে তার বায়ার যদি না থাকে তাহলে ইন্ডাস্ট্রি চলবে কি করে? একটা বাংলাদেশের মারাত্মক অচল অবস্থা তৈরি হয়েছে। এই অচল অবস্থা থেকে ভাসতে তারা বলছে শেখ হাসিনাই ভালো ছিল, আমরা তো ভালো ছিলাম, আমরা তো ভাত ডাল খাচ্ছিলাম, আমাদের শান্তি শৃঙ্খলা ছিল, আমাদের তো মাইনরিটিদের
সম্মান ছিল, মাইনরিটির উপর অত্যাচার হতো না। এই জমানায় তো অত্যাচার হচ্ছে, লুটপাট চলছে, চাঁদাবাজি জুলুমবাজি চলছে। আমাদের হাসিনাই ভালো। এবার বলেছি, মার্কিন মূল্যকে নির্বাচন সমাপ্ত হয়েছে। ওখানে টু ফোল্ড ডেমোক্রেটিক সিস্টেম, ফার্স্ট ফোল্ড পাওয়ার, সেকেন্ড ফোল্ড অপোজিশন, সেকেন্ড ফোল্ড পাওয়ার, ফার্স্ট ফোল্ড অপোজিশন, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ফেডারেল স্ট্রাকচার। ওখানে বাইডেন চলে গেছে, ডেমোক্র্যাট চলে গেছে, ওখানে রিপাবলিকানরা এসছে। রিপাবলিকানদের নির্বাচন ম্যানিফেস্টোতে প্রার্থী টম, তিনি বাংলাদেশের মাইনরিটিদের ব্যাপারে নির্বাচনের সময় উনি ওকে প্রচন্ড ভাবে ভর্ৎসনা করেন এবং বলেন যে আমি ক্ষমতায় এলে আমি বাংলাদেশের মাইনরিটিদের নিরাপত্তাটা দেখবো। যাই হোক, উনি এখন ক্ষমতায় এসছেন, 20 তারিখে ওনার শপথ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি দেশ এবং ভাইস প্রেসিডেন্ট যিনি এসছেন তার ওয়াইফও হিন্দু, আর যিনি দেশের ন্যাশনাল সিকিউরিটি চিফ হয়ে আসছেন তার নাম তুলসী গাবার্ট। এই তুলসী গাবার্ট কিন্তু ইসকনের একটা সময় প্রচারক ছিলেন। আর ক্যাশ প্যাটেল যে ইন্ডিয়ান, সে হচ্ছে FBI প্রধান, মানে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান। এই যে আসছেন, এই যে টিমটা শপথ দেবে, তাদের সঙ্গে জয় ভট্টাচার্য মানে স্বাস্থ্য এবং সাউথ ইস্ট এশিয়া চিফ হয়ে যিনি আসছেন, তিনিও একজন ভারতীয়, রামস্বামী। অতএব এরা যখন ক্ষমতায় আসবে 20 তারিখে, তখন বাংলাদেশের নতুন জিনিস হবে। শেখ হাসিনা শুধু সময়ের অপেক্ষা। শেখ হাসিনা খুব দ্রুততার সঙ্গে কনকর্ডের গতিতে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। ইন্ডিয়ান আর্মি যেভাবে ভারতীয় আকাশ সীমায় ভারতীয় বিমান তাকে সাপোর্ট দিয়ে যেভাবে তাকে বাংলাদেশ থেকে এনেছে, ঠিক সেইভাবেই উনি বাংলাদেশে প্রবেশ করবেন। আকাশ সীমায় ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি তাকে দেশে যেতে সাহায্য করবে। ঠিক সেম ভাবে উনি দেশে ফিরবেন। এবং আমার স্থির বিশ্বাস, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে নামবেন, সেদিনকে বাংলাদেশের রাস্তায় গণ অভ্যুত্থান হবে, গণ বিপ্লব হবে। কোটি কোটি মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনাকে বরণ করে নেবেন। বাংলাদেশে একটা সমীক্ষা হয় যে এখানে জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, সেই সমীক্ষায় দেখা গেছে 56% মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। তার কারণ, আওয়ামী লীগের গ্রামসভা থেকে শুরু করে, বুথ কমিটি থেকে শুরু করে, বুদ্ধিজীবী, লেখক, গণতান্ত্রিক সমিতি থেকে শুরু করে, মহিলা সমিতি থেকে শুরু করে, এবং সরকারি সেক্টর থেকে শুরু করে, আমলাতন্ত্রের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে, এবং বাংলাদেশের আওয়ামী লীগের 22টা শাখা সংগঠনের মাধ্যমে বাংলাদেশের ডিপ রুট অব দি আওয়ামী লীগের কর্মী আছে। সেরকম কোন রাজনৈতিক দলের এরকম কর্মী নেই। তার জন্য আওয়ামী লীগ হচ্ছে সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টি এবং 56% সাপোর্ট কিন্তু আওয়ামী লীগের আছে, জনসমীক্ষায় দেখা গেছে। আর 20% জামাতের আছে, 18% হচ্ছে বিএনপির আছে। এবার মোহাম্মদ ইউনূস কি করেছেন, উনি আবার উগ্র সন্ত্রাসবাদী ইসলামিক কান্ট্রি তো করতে চাইছেন। উনি তো বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ থেকে সরিয়ে তাকে উগ্র ইসলামিক কান্ট্রি করতে চাইছেন। উনি আবার একটা সমীক্ষা করেছেন একটা পেশাদারী সংস্থাকে দিয়ে, যে দেখো তো যে আমার এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ কজন চান, আর উগ্র ইসলামিক কান্ট্রি কারা কারা চায়। সেখানে খুব খারাপ রেজাল্ট এসছে। রেজাল্টটা হচ্ছে 82% বাংলাদেশের মানুষ তারা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকার চায়, স্বাধীন বাংলাদেশ চায়। 18% উগ্র ইসলামিক স্টেট চায়।